সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় তরুণদের ভূমিকা প্রতিনিয়ত বাড়ছে। 18 থেকে 35 বছর বয়সী জনগোষ্ঠী আজ দেশের মোট ভোটারের প্রায় 1/3। আর তাদের রাজনৈতিক ঝোঁক, মতাদর্শ, সামাজিক প্রত্যাশা, অর্থনৈতিক দুশ্চিন্তা, ভবিষ্যৎ আকাঙ্ক্ষা সব মিলেই নির্বাচনী অঙ্ককে নতুন করে গঠন করছে। নতুন এক জরিপে দেখা যাচ্ছে বিএনপি ও জামায়াত শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হলেও তারা কেউই নিরঙ্কুশভাবে ভোটারদের আস্থা অর্জন করতে পারছে না। একই সঙ্গে আওয়ামী লীগ পতনের পরও তাদের মূল সমর্থক ভিত্তি পুরোপুরি ভেঙে পড়েনি। সবচেয়ে বড় বিষয় হলো সিদ্ধান্তহীন তরুণ ভোটারের সংখ্যা অস্বাভাবিকভাবে বড়, যা ফেব্রুয়ারির দিকে রাজনৈতিক ভবিষ্যতের সমগ্র দিক নির্দেশনা বদলে দিতে পারে। এইসব উপাদান মিলিয়েই দেশের রাজনীতিতে জটিল এক চিত্র তৈরি হয়েছে, যেখানে নির্বাচনের আগে প্রতিটি ফ্যাক্টরি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচনী প্রচারণার পারদ ক্রমাগতই ওঠানামা করছে, সেই সাথে যোগ হচ্ছে নিত্য নতুন চ্যালেঞ্জ। নির্বাচনী প্রচারণা যুদ্ধে বিএনপি ও জামায়াতের সর্বশেষ অবস্থা নিয়ে আমাদের আজকের আয়োজন। রাজনীতিতে তরুণদের আগ্রহ অনেকেই আগে অবহেলা করলেও এখন পরিষ্কার যে তারা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক বুননে সবচেয়ে নির্ধারক ভূমিকা রাখতে যাচ্ছে। ভোটার নিবন্ধন থেকে শুরু করে রাজনৈতিক বিতর্ক, তরুণদের সক্রিয়তা অনস্বীকার্য। জরিপে দেখা যায় 90% তরুণ নিবন্ধিত ভোটার এবং 97% ভোট দিতে ইচ্ছুক। এটি কেবল গণতন্ত্রে অংশগ্রহণ নয়, বরং ক্ষমতা পরিবর্তনের প্রতি তাদের প্রভাবের শ্বেতপত্র। দীর্ঘ সময়ের রাজনৈতিক দমনপীড়ন, চাকরি সংকট, দুর্নীতি, সামাজিক বৈষম্য এসব তরুণদের মনে রাজনৈতিক পরিবর্তন ও ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। আর সেই অনিশ্চয়তা থেকেই সিদ্ধান্তহীনতার জন্ম হয়েছে। এদিকে জরিপে দেখা যায় বিএনপি ও জামায়াত যেমন কাছাকাছি অবস্থানে, তেমনি তাদের সমর্থন আঞ্চলিকভাবে ভিন্নধর্মী। বিএনপি ঢাকায়, চট্টগ্রামে, রাজশাহীতে এগিয়ে, অপরদিকে জামায়াত খুলনায় শক্তিশালী। যেহেতু বাংলাদেশের নির্বাচন হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ভিত্তিতে, তাই সমর্থনের জাতীয় শতাংশ দিয়ে আসন পূর্বাভাস দেওয়া ভুল। কোন দলের ভোট কোথায় কতটা ঘন হয়ে আছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। বিএনপি যদি ঢাকায় বা চট্টগ্রামে 5 বা 6টি সিটে অতিরিক্ত ভোট পায়, কিন্তু উত্তরবঙ্গ বা দক্ষিণাঞ্চলে ভেঙে পড়ে, তবে তাদের জাতীয় সমর্থন বেশি হলেও আসন সংখ্যা কম হতে পারে। একইভাবে জামায়াত যদি খুলনা, সাতক্ষীরা অঞ্চলে ভোট স্থিতিশীল রাখতে পারে, তাহলে কয়েকটি সিটে ভালো করতে পারে। এই প্রেক্ষাপট বোঝা জরুরি, কারণ দলগুলোর প্রকাশ্য সমর্থনের পাশাপাশি ভোটের ভৌগোলিক বণ্টন নির্ধারণ করে চূড়ান্ত ফল। আওয়ামী লীগের সমর্থন কমে গেলেও পুরোপুরি নিশ্চিহ্ন নয়। তরুণদের মধ্যে 10% এখনও প্রাক ট্রাইব্যুনাল সময়ের জরিপে দলটিকে ভোট দিতেন। এটি দেখায় যে আওয়ামী লীগের কোর ভোট ব্যাংক এখনও অবশিষ্ট রয়েছে, বিশেষ করে শহরাঞ্চলের মধ্যবিত্ত ও গ্রামীণ কিছু এলাকায়। তাদের এই সমর্থক গোষ্ঠী রাজনৈতিক আগুনে পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়নি, বরং অনেকে এখনো মনে করেন আওয়ামী লীগ ছিল উন্নয়নমুখী দল, যদিও তারা অন্যায়, অবিচার, স্বৈরাচার, দুর্নীতি বা মানবাধিকার লঙ্ঘনের দায় এড়িয়ে যেতে পারবে না। তবে সিদ্ধান্তহীন বা নীরব আওয়ামী লীগপন্থীরা আসন্ন নির্বাচনের আগে কাকে ভোট দেবে সেটাই হলো মূল প্রশ্ন। জরিপে দেখা যাচ্ছে 18% তরুণ ভোটার তাদের ভোট দানের পছন্দ প্রকাশ করতে চাননি। তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগপন্থী হওয়ার সম্ভাবনা থাকায় প্রকৃত সমর্থন 19% পর্যন্ত হতে পারে। ফলে বিএনপি 20% বা জামায়াত 17%-এর সঙ্গে আওয়ামী লীগের সমর্থন খুব বেশি ব্যবধানে নেই। এই আড়ালে থাকা সমর্থনই নির্বাচনের আগে রাজনীতিকে আরও অস্থির করে তুলতে পারে। রাজনীতি এখন ডান বাম আদর্শের বাইরে চলে গেছে। বাস্তবতাই এখন রাজনীতির মূল চালিকা শক্তি। দেশের মানুষ ক্লান্ত, অস্থিরতা, হানাহানি, বাগাড়ম্বর, দখলদারি, স্বেচ্ছাচারী রাজনীতি দেখে। তারা এখন এমন একটি বাস্তবমুখী, শালীন, শৃঙ্খলাবদ্ধ নেতৃত্ব চায়, যাদের কাছে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, দক্ষতা ও স্থিতিশীলতা আছে। অস্থিরতার যুগে মানুষ নিরাপত্তা, কর্মসংস্থান, সরকারি সেবার স্থায়িত্ব, অর্থনৈতিক স্বস্তি এসবই দেখতে চায়। তাই আদর্শ নয়, শাসন ক্ষমতা পরীক্ষা করেই তারা সিদ্ধান্ত নিতে চাইছে। আর এখানেই বিএনপি ও জামায়াতের প্রতিযোগিতা জমে উঠছে। বিএনপি বহু বছর ধরে বিরোধিতার রাজনীতি করে আসছে, কিন্তু দলটির অভ্যন্তরে ভাঙন, নেতৃত্ব সংকট, সাংগঠনিক অস্থিরতা, বিভিন্ন অঞ্চলে বেশ কিছু প্রার্থী, এগুলো এখন দলের জন্য বড় চ্যালেঞ্জ। 15 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপিতে একাধিক দলীয় গ্রুপ, অভ্যন্তরীণ প্রার্থী সংঘর্ষ, টেনশন সবকিছুই প্রকাশ্য। নির্বাচনের সময় এগুলো বাড়তে পারে। বাংলাদেশের সাধারণ ভোটার মামলা, হামলা, দখলদারি, গ্রুপিং এসব নিয়ে আগের মতো উচ্ছ্বাসিত নয়। বিএনপির ছাত্রদল ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি।
এর একটি বড় কারণ হলো শৃঙ্খলার অভাব ও সাংগঠনিক বিশৃঙ্খলা। দলটি তৃণমূল পর্যায়ে দখলদারি, চাঁদাবাজির অভিযোগ জনগণের কাছে বিরূপ বার্তা পাঠায়। বিশেষ করে ৫ অগাস্টের পর যেসব কর্মকাণ্ড মানুষের চোখে ধরা পড়েছে। তবে বিএনপির শক্তি হলো তাদের বহুত্ববাদী গঠন। বিএনপির সমাবেশে গেলে দেখা যায় ডানপন্থী, মধ্যপন্থী, বাম ঘেঁষা, মুজিবীয় পটভূমি, ভাষা নিমনা সব শ্রেণীর মানুষ থাকে। তাদের নেতাকর্মীরা দেশের জনসংখ্যার বৈচিত্র্যকেও প্রতিফলিত করে। এ কারণে অনেক ভোটার মনে করেন বিএনপি তুলনামূলকভাবে বেশি ইনক্লুসিভ দল। একসঙ্গে দলটি আগেও ক্ষমতায় ছিল, তাই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তাদের আছে। শুধু তাই নয়, বিএনপির ভেতর একটি উচ্চশিক্ষিত তরুণ গ্রুপও এখনও নেতৃত্বে আসার অপেক্ষায়, যাদের অনেকেই বিদেশ ফেরত বা শিক্ষিত পেশাজীবী। ক্ষমতায় গেলে তারা নতুন ধাঁচের প্রশাসন ও নীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারে। এই গভর্নেন্স সক্ষমতা ফ্যাক্টরি বিএনপির প্রধান শক্তি। অন্যদিকে জামায়াতে ইসলামী একটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে উঠে এসেছে। দলটি ঐতিহাসিকভাবে যুদ্ধাপরাধ পাকিস্তান সমর্থনের দায়ে সমাজে নিন্দিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই নেতিবাচকতা অনেকটা ধূসর হয়ে গেছে। তরুণ প্রজন্মের বড় একটি অংশ ১৯৭১-এর ইতিহাস নিয়ে গভীরভাবে না ভেবে বর্তমানের জাতীয় পরিস্থিতির দিকে নজর দিচ্ছে। জামায়াতের ধর্মীয় আদর্শ, তাদের শৃঙ্খলা, কম দুর্নীতি, প্রার্থীদের সম্পর্কে মানুষের পরিচ্ছন্ন ধারণা, এসব মিলিয়ে ধর্মভিত্তিক একটি সংগঠিত দল হিসেবে তারা নতুনভাবে জায়গা করছে। অনেকেই মনে করেন জামায়াতের কর্মীরা তুলনামূলকভাবে বেশি শৃঙ্খলাবদ্ধ, সংগঠিত এবং দলীয় সিদ্ধান্তে আনুগত্যশীল। এ কারণে তারা সংঘর্ষ এড়িয়ে দলীয় ইমেজ রক্ষা করতে সক্ষম হয়েছে। বিশেষ করে বিএনপির নেতিবাচক ঘটনার তুলনায় জামায়াতের বিতর্ক কম শোনা গেছে। জামায়াতের বর্তমান আমির শফিকুর রহমানকে অনেকে দলটির মধ্যে সংস্কারের প্রতীক মনে করেন। তার শিক্ষাগত পটভূমি এবং ছাত্র জীবনে বামপন্থী রাজনীতি করা এসব তথ্য দেখায় তিনি দলের প্রচলিত ধারা বা আদর্শিক জড়তার বাইরে একজন নেতা। তিনি সংখ্যালঘুদের মন্দিরে গিয়ে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন, তাদের মনোনয়ন দেওয়ার কথাও বলেছেন, যা ধর্মভিত্তিক দলের জন্য বিরল। যদিও দলীয় কাঠামো এবং আদর্শের গভীরে পরিবর্তন না এলে একক নেতা দিয়ে দলের অবস্থান পাল্টানো কঠিন, তবু তার কিছু উদ্যোগ জনসাধারণের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। জামায়াতের শৃঙ্খলা তাদের বড় সম্পদ হলেও এটি একই সঙ্গে বড় দুর্বলতাও। দলটির কাঠামো সমজাতীয়, অর্থাৎ অধিকাংশ সদস্য একই ধরনের মতাদর্শিক পটভূমি থেকে আসেন। ফলে বহুত্ববাদী জাতীয় রাজনীতি চালাতে গেলে তাদের সংকট দেখা দিতে পারে। তাছাড়া দলের ওপরের সারি ছাড়া বাকি অধিকাংশ নেতাই সাধারণ মানুষের কাছে অপ্রচলিত মুখ। রাষ্ট্র পরিচালনার ক্ষমতা কতটা, কারা ভবিষ্যতের মন্ত্রী হবেন, এসব প্রশ্ন সামনে আসতে শুরু করেছে এবং নির্বাচনের দিকে যত যাওয়া হবে ততই স্পষ্টতা চাইবে ভোটাররা। এদিকে বিএনপি ও জামায়াতের প্রতিযোগিতার বড় ফ্যাক্টর হলো শৃঙ্খলা ও রাজনৈতিক শিষ্টাচার, যা জনগণ এখন খুব গুরুত্ব দিয়ে দেখছে। বিএনপির সাংগঠনিক বিশৃঙ্খলা সামলাতে না পারলে তারা জনমানুষের নেতিবাচক বার্তা পাঠাতে পারে। অপরদিকে জামায়াত শান্ত, শৃঙ্খলাবদ্ধ দলীয় চিত্র দেখাতে পারলে তাদের জন্য ভালো হবে। কিন্তু তাদেরও বড় সংকট হলো ৭১-এর দায় যে কোনো সময় আবার রাজনৈতিক আলোচনায় ফিরে আসতে পারে। তরুণরা হয়তো এতে খুব মনোযোগ দিচ্ছে না, তবে নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষ যদি এটি ব্যবহার করে তাহলে এর প্রভাব পড়তেই পারে। এদিকে নতুন দল এনসিপি এখনও চাপের রাজনীতি, প্রতীক নিয়ে জোরাজুরি, সংগঠনের দুর্বলতা এসবের মধ্যে আটকে রয়েছে। তরুণ নেতৃত্ব থেকেই গড়া হলেও তাদের জনমনে গ্রহণযোগ্যতা এখনো সীমিত। কোর সমর্থক ছাড়া ব্যাপক জনভিত্তি তারা তৈরি করতে পারেনি। ফলে তারা এই বড় রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে আসতে পারছে না। এনসিপির জন্য প্রয়োজন সংগঠন বিস্তৃত করা, চাপের রাজনীতি বাদ দেওয়া এবং ভোটের মাঠে সক্রিয় থাকা। বিএনপি কোথায় পিছিয়ে পড়ছে তা অনেকটাই সাংগঠনিক অব্যবস্থাপনায়। প্রার্থী সংখ্যার বিশৃঙ্খলা, অভ্যন্তরীণ গ্রুপিং, তৃণমূল পর্যায়ে নিয়ন্ত্রণ নিয়ে লড়াই, ছাত্রদলের সংকট এসব ভোটারদের মাঝে হতাশা তৈরি করে। অনেক এলাকায় বিএনপির ১৫ থেকে ২০ জন সম্ভাব্য প্রার্থী দাঁড়িয়ে থাকায় দলীয় ঐক্য ভেঙে যাওয়ার আশঙ্কা বাড়ছে। এইসব যদি নির্বাচনের আগে নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে তা সরাসরি নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করবে। তবে ইতিবাচক দিক হলো বিএনপি দেশের বৃহত্তম বহুমাত্রিক সমর্থন ভিত্তির দলগুলোর একটি। বিভিন্ন মতাদর্শ, শ্রেণী, পেশা, অঞ্চল সব জায়গায় তাদের উপস্থিতি আছে। এ কারণে বহু ভোটার বিএনপিকে ন্যাশনাল ব্র্যান্ড হিসেবে দেখে। এর বিপরীতে জামায়াতের শক্তি হলো সংগঠিত এবং শৃঙ্খলাপূর্ণ কাঠামো, কম দুর্নীতি, নির্দিষ্ট ভোট ব্যাংক, ধর্মীয় পরিচিতি এবং তরুণদের মাঝে মধ্যপন্থী বর্মীয় রাজনীতির প্রতি আগ্রহ বৃদ্ধি। তবে দলটি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতায় পিছিয়ে, বহুত্ববাদী সীমিত এবং তাদের অতীত রাজনৈতিক অবস্থান
এখনও অনেকের সন্দেহের জায়গা। ফলে আওয়ামী লীগ পন্থী বা মধ্যপন্থী জাতীয়তাবাদীরা জামায়াতে ভোট দিতে গিয়ে দ্বিধায় পড়তে পারে। তবে সাবেক আওয়ামী লীগ সমর্থকদের একটি অংশ জামায়াতকে কম ক্ষতিকর বিকল্প হিসেবে বিবেচনা করতে শুরু করেছে। এর পেছনে দুটি যুক্তি রয়েছে। এক, বিএনপির কর্মীদের সঙ্গে তাদের টানাপোড়েন। দ্বিতীয়ত, জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষতার বাধা যুক্তি প্রমাণিত হবে এবং নৈতিক সুরক্ষা পাবে। এই মানসিকতাই বর্তমান রাজনীতির অন্যতম অদৃশ্য শক্তি, যার প্রতি এখনও ব্যাপকভাবে নজর দেওয়া হয়নি। সিদ্ধান্তহীন ভোটাররা এখন সবচেয়ে বড় শক্তি। প্রায় ৩০% এখনও নিশ্চিত নয় কাকে ভোট দেবে, আরও 18% তাদের পছন্দ জানাতে চায় না। এই নীরব গোষ্ঠী নির্ধারণ করবে নির্বাচনের ফল। তারা শেষ মুহূর্তে কোন দিকে ঝুঁকবে তা পুরো রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে পারে। তাছাড়া ভোটারদের সামনে এখন 4টি প্রধান মানদণ্ড: রাজনৈতিক শিষ্টাচার, নেতিবাচক কার্যকলাপ থেকে বেরিয়ে আসা, বহুত্ববাদী সংগঠন এবং রাষ্ট্র পরিচালনার সক্ষমতা। বিএনপি ও জামায়াতকে যে দল এই 4 ফ্যাক্টরে তরুণদের কাছে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে পারবে, সুবিধা তারাই পাবে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে মানুষ শান্তি, স্থিতি ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব চায়। মানুষ দেখছে কাকে দিলে দেশের ভবিষ্যৎ নিরাপদ হবে, অর্থনীতি টিকবে, চাকরির বাজার স্থিতিশীল হবে, হানাহানি থামবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা ফিরে আসবে। এই চাহিদাই নির্ধারণ করবে কোন দল পরিবারের খাবার টেবিল, চায়ের দোকান, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভোটের ব্যালট সব জায়গায় জায়গা নেবে। এই পুরো প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াতের প্রতিযোগিতা শুধু ভোটের লড়াই নয়, এটি শৃঙ্খলা বনাম বিশৃঙ্খলা, অভিজ্ঞতা বনাম পরিচ্ছন্নতা, বহুত্ববাদ বনাম সমজাতীয় সংগঠন, অতীত বনাম বর্তমান এবং সক্ষমতা বনাম শৃঙ্খলার এক গভীর রাজনৈতিক লড়াই। আর এই লড়াইয়ের ভয়াবহ অনিশ্চয়তা তৈরি করছে সিদ্ধান্তহীন ভোটাররা, যারা শেষ মুহূর্তে যেদিকে ঝুঁকবে তারাই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।